দর্শক, ল অ্যান্ড লাতে অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আপনার নিশ্চয়ই মনে আছে আপনাদের যে গত বছর ঠিক কোইন্সিডেন্টালি একই বিষয় নিয়ে আমরা এসেছিলাম, যদিও সেই টপিকসটা ছিল আনইনসিওর্ড মর্টগেজ স্ট্রেস রিলেটেড। বাট এবার নতুন যে রুলসটা এসেছে সেটা হলো আনইনসিওর্ড মর্টগেজ যেগুলো আছে সেই মর্টগেজের স্ট্রেস টেস্টের রুল নিয়ে। দর্শক, আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন মিস্টার শফিক আহমেদ, যিনি মিলেনিয়াল মর্টগেজ এক্সপার্ট ইঙ্কের সিইও। মিস্টার আহমেদ, আপনি গতবারও এসেছিলেন আমাদের মাঝে, এবার আমাদের ডাকে সাড়া দিয়ে এসেছেন। আপনাকে ধন্যবাদ জানাই এবং স্বাগত জানাই আমাদের এই ল অ্যান্ড লাতের এই পর্বের অনুষ্ঠানে। থ্যাংক ইউ জয়ন্ত, থ্যাংক ইউ ফর হ্যাভিং মি এগেইন। এই পর্যায়ে আমরা ফিরে যাব মিস্টার আহমেদ আপনার কাছে। এই যে আমাদের যে আজকের টপিকটা আপনি দেখলেন যে মিনিমাম কোয়ালিফাইং রেট ফর ইনসিওর্ড মর্টগেজ, এটা কি শুধুমাত্র আনইনসিওর্ড মর্টগেজের ক্ষেত্রেই এই নতুন রুলসটা ইমপ্লিমেন্ট হতে যাচ্ছে? কানাডাতে আমাদের দুই ধরনের মর্টগেজ, ইনসিওর্ড অ্যান্ড আনইনসিওর্ড মর্টগেজ। এনিথিং ওভার 20% ডাউন পেমেন্ট। আপনি যদি বাড়ি কিনতে চান, আপনার 20%-এর বেশি ডাউন পেমেন্ট যখন দরকার পড়বে তখন সেটা হবে আনইনসিওর্ড মর্টগেজ, এবং এর জন্য ক্যানাডিয়ান মর্টগেজ অ্যান্ড হাউজিং কর্পোরেশনের কোনো অ্যাপ্রুভাল দরকার পড়বে না। তো ডিফারেন্স বিটুইন insured and uninsured mortgage is 20% down payment, 20% over and 20% less. That is the basic difference. থ্যাংক ইউ মিস্টার আহমেদ। আমি যদি খুব সাধারণ মানুষদের বোঝবার জন্যে একটা ছোট্ট এক্সাম্পল হিসেবে নিই, যে 100 টাকায় যদি বাড়ির দাম হয়, আমার যদি 20 টাকা থাকে এবং 80 টাকা মর্টগেজ নেবার জন্য যদি আমি ইন্টেন্ডেড থাকি, তাহলে ওটাকে আমার ধরে নিতে হবে আনইনসিওর্ড মর্টগেজ। আমার যদি 19 টাকা থেকে আমি 20 টাকার নিচে থেকে 1 টাকা অবধি যদি থাকে ডাউন পেমেন্ট, অর্থাৎ এইটুকুর যদি আমি নিতে চাই, তার বেশি মর্টগেজ অর্থাৎ 80%-এর বেশি যদি মর্টগেজ যায়, তাহলে সেটা ইনসিওর্ড মর্টগেজ হিসেবে কাউন্ট করা হয়, কারেক্ট? হ্যাঁ, সেটাই আর কি। আমি আরেকটু ক্লিয়ার করি ব্যাপারটা হলো যে কোনো বায়ার তার যদি 5% ডাউন পেমেন্ট থাকে, তাহলে তাকে প্রথমেই ইনসিওর্ড হতে হবে, হুইচ ইজ লাইক ক্যানাডিয়ান মর্টগেজ অ্যান্ড হাউজিং কর্পোরেশনের কাছ থেকে তাকে কোয়ালিফাইড হতে হবে। তার ডাউন পেমেন্ট দরকার পড়বে 5% থেকে 20% পর্যন্ত। তো এটাকে আমরা বলবো ইনসিওর্ড মর্টগেজ। যখনই ডাউন পেমেন্টের পরিমাণ বেড়ে যাবে, 20% অ্যান্ড মোর হবে, তখন সেক্ষেত্রে আমরা বলবো আনইনসিওর্ড মর্টগেজ। কারেক্ট। মিস্টার আহমেদ, এই প্যান্ডেমিকে যেভাবে হাউস প্রাইসটা স্কাই রকেটেড হয়েছে, এটা একটা বিশাল একটা ফ্যাক্টর এখন আমাদের সবার মাঝে যে এটা কী হতে যাচ্ছে। তো আপনি আমাদের একটু ছোট্ট, আমি ডিটেলসে যাব পরে, এই স্ট্রেস টেস্ট যেটা, এই স্ট্রেস টেস্ট বলতে আমরা কি বুঝি? ওয়েল, অফকোর্স এটা একটা এই মুহূর্তে কানাডাতে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে যারা বাড়ি কিনতে চায় তাদের জন্য এটা একটা বড় একটা ইম্পর্টেন্ট একটা ইস্যু। দ্য কোয়েশ্চেন দ্যাট ইউ আস্কড, স্ট্রেস টেস্টটা কি? স্ট্রেস টেস্ট এটা হলো একটা আন্ডাররাইটিং গাইডলাইন দ্যাট ইজ ইমপ্লিমেন্টেড অ্যান্ড গিভেন by particular industry who guide the whole federally regulated financial institution. So a federally regulated financial institution গুলোকে যে ডিপার্টমেন্ট কন্ট্রোল করে, গাইডলাইন কন্ট্রোল করে, সেটা হলো OSFI, অফিস অফ সুপারিনটেন্ডেন্ট অফ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। সো অফিস অফ সুপারিনটেন্ডেন্ট অফ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এরা ডিফারেন্ট সিচুয়েশনে এরা আন্ডাররাইটিং গাইডলাইন ব্যাংকে প্রোভাইড করে, যেটা কিনা বায়ারদের, বড়োয়ারদের পারচেজিং পাওয়ারটাকে কন্ট্রোল করে। তো স্ট্রেস টেস্টটা হলো যে কোনো বড়োয়ারের পারচেজিং পাওয়ারটাকে কন্ট্রোল করার যে আন্ডাররাইটিং গাইডলাইন, সেটাই হলো স্ট্রেস টেস্ট। আচ্ছা, B20 বলে একটা ইস্যু রেফার করেছিলেন, আপনি কি বলবেন এই B20 ইনফ্যাক্ট এটা এর সঙ্গে রিলেটেড কিভাবে স্ট্রেস টেস্টের সঙ্গে? ইট ইজ আন্ডাররাইটিং গাইডলাইন ফ্রম অফিস অফ সুপারিনটেন্ডেন্ট অফ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন।
সো এই B20 একটা হিস্ট্রি আছে। B20টা অ্যাকচুয়ালি ইট ইজ ইমপ্লিমেন্টেড 2012। আচ্ছা 2012-এ এটা ইমপ্লিমেন্ট হওয়ার কারণটাই ছিল যে আমেরিকাতে যে হাউস প্রাইসিং মেলডাউন হয়েছিল, আমাদের কানাডা এর থেকে ইমিউন ছিল না। তো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলোকে প্রোটেক্ট করার জন্য অফিস অফ সুপারিনটেন্ডেন্ট অফ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন তারা একটা আন্ডার রাইটিং গাইডলাইন ইমপ্লিমেন্ট করে ফর দ্য ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন টুয়ার্ডস দ্য রেসিডেন্সিয়াল মর্গেজ বরোয়িং অ্যান্ড লেন্ডিং। আচ্ছা, দ্যাট ইজ কল্ড B20। এটা তো একদম বাই দ্য বুক। আমরা সাধারণ মানুষ হিসেবে যে আমরা সবসময় কনসার্ন থাকি একটা নতুন রুলস আসছে মর্গেজে, আমাদেরকে কি একটু এক্সাম্পল দিয়ে বোঝাতে পারেন যে অ্যাকচুয়ালি এই স্ট্রেস টেস্টটা আমাদেরকে, মানে ইনফ্যাক্ট আমরা সাধারণ মানুষ হিসেবে যদি বুঝতে চাই এটা কিভাবে অ্যাফেক্ট করবে আমাদের, বা করবে কি না আদৌ, এটার অ্যাকচুয়ালি প্রসিজিওরটা কি যদি আমাদের একটু বোঝাতেন। B20 এটা আসলে যেটা আমি বললাম যে এটা 2012 থেকে ইমপ্লিমেন্টেড হয়েছে। এটার এফেক্ট অ্যান্ড ইমপ্লিমেন্টেশন অফ B20 2019-এর জানুয়ারিতে হয়েছিল। আজকের যেটা আমরা দেখি যে কোয়ালিফাইং রেট 4.79%, আমরা এই কোয়ালিফাইং রেট নিয়ে কথা বলবো। সো 4.79%, এই কোয়ালিফাইং রেটটা অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্টেড বাই B20 জানুয়ারি 2019। সো এই জানুয়ারি 2019-এ 2018-এ ইফ ইউ রিমেম্বার, তখন কিন্তু 2018-এ এভরি ডে দ্য হাউস প্রাইস ওয়াজ ইনক্রিজিং। সো দ্য হোল ইকোনমি was actually scared about the housing price. So federal government took an initiative to do something towards the house pricing. So সঙ্গে সঙ্গে OSFI, Office of Superintendent of Financial Institution, তারা একটা ইমিডিয়েট মিটিংয়ের মাধ্যমে 2019-এর জানুয়ারিতে একটা স্ট্রেস টেস্ট ইমপ্লিমেন্ট করে, স্ট্রেস টেস্ট ইমপ্লিমেন্ট করে, যেখানে তারা কোয়ালিফাইং রেট করে 4.79%, এবং ওই সময় নির্ধারিত করা হয় মর্গেজ কোয়ালিফাই করার জন্য কন্ট্যাক্ট রেট প্লাস 2% ইন্টারেস্ট রেট। কন্ট্যাক্ট রেট প্লাস 2% ইন্টারেস্ট রেট, আজকে আমরা যেটা দেখছি মর্গেজ কোয়ালিফাইংয়ের জন্য যে রেটগুলো, সেটা করা হয়েছিল জানুয়ারি 2019-এ। আচ্ছা, এটা কোনো নতুন কোনো কিছু নয়। আচ্ছা, কিন্তু তাহলে এইবার যে জুনের 1 তারিখ থেকে হচ্ছে, এইখানে কি কোয়ালিফাইং রেট কি 4.79%ই থাকছে? এগেইন স্ট্রেস টেস্টটা নিয়ে আসাই হয় বড়োয়ারের আন্ডাররাইটিং গাইডলাইন ইমপ্লিমেন্ট করে একটা বড়োয়ারের পারচেজিং পাওয়ারটাকে কন্ট্রোল করার জন্য। স্ট্রেস টেস্ট টু কন্ট্রোল দ্য পারচেজিং পাওয়ার অফ দ্য borrower who are borrowing to purchase house, who are seeking for the mortgage. না, আমার প্রশ্নটা হলো যে জুনের 1 তারিখে যে কোয়ালিফাইং রেটটা হচ্ছে ফর আনইনসিওরড মর্গেজ, ওটার রেটটা কত দাঁড়াচ্ছে? হ্যাঁ, ওটার রেটটা এখন যা দাঁড়াবে, আগে ছিল 4.79%, Right. এখন এই রেটটা হবে 5.25%। এটা দুটো জিনিস আছে, একটা হচ্ছে ইন্টারেস্ট রেট আইদার 5.25% অর কন্ট্রাক্ট রেট প্লাস 2%। বড়োয়ার যে মর্গেজ নিতে যাবে, সে যদি 5 বছরের মর্গেজ কন্ট্রাক্ট রেট হয় তার 2.5%, তবে তার কোয়ালিফাইং রেট হবে 2.5 প্লাস 2%, which is 4.5%। আচ্ছা, অথবা 5.25%, whichever is higher। সো আমরা ধরে নেব যে হায়ার ইজ 5.25%, তো এক্ষেত্রে কোয়ালিফাইং রেট হবে 5.25%, which will implemented from জুন 1st। দর্শক, আমি জানি আপনাদের মাঝে অনেক রকমের প্রশ্ন আছে এই নতুন মর্গেজ রুলস নিয়ে, যেমন আমার মাঝেও আছে। যদিও আমি এই সেক্টরে কাজ করি, আমি একজন লয়ার, রিয়েল স্টেট লয়ার ইভেন, আমিও বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন এই মর্গেজ রিলেটেড বিষয় নিয়ে পাই, এছাড়া নিজের মনেও প্রশ্ন জাগে। আমি এবার মিস্টার আহমেদের কাছে ফিরে যাব একটা এক্সাম্পল নিয়ে, যেটা আপনাদের জন্য হয়তো একটু সুবিধা হবে বোঝবার জন্যে। মিস্টার আহমেদ, আমি যদি সাধারণ একজন পারচেজার হিসেবে আমি ধরে নিই যে আমি একটা বাড়ি কিনতে যাচ্ছি টরন্টোতে, যার ভ্যালু হলো $1 মিলিয়ন,
এবং 20% ডাউন পেমেন্ট যেটা $200,000 এটা সিটিং ইন মাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তো আমার দরকার $800,000। আমি যদি $800,000 নিয়ে ওয়েট করি, আমার এখনকার যে এক্সিস্টিং যে মর্টগেজ রুলস আছে এটাতে অ্যাকচুয়ালি ইফেক্টটা কী হবে এবং জুনের 1 তারিখের পরে আমার ইফেক্টটা কী হবে যদি আমাকে একটু কম্প্যারিজন করে বলতেন তাহলে আমার মনে হয় দর্শকদের একটু সুবিধা হতো বোঝবার জন্যে। থ্যাংক ইউ জয়ন্ত, ইটস ইজ আ ভেরি গুড কোয়েশ্চেন। আমরা যেটা ডিসকাস করলাম অলরেডি যে এই নতুন রুল যেটা ইমপ্লিমেন্টেড হতে যাচ্ছে এটা uninsured মর্গেজের জন্য, uninsured মর্গেজ দ্যাট রিকোয়ার 20% and more down payment. So এই সময়ের আগে জুনের 1 তারিখের আগে পর্যন্ত 30 তারিখ পর্যন্ত, মের 30 তারিখ পর্যন্ত যদি কেউ বাড়ি কিনতে চাই ইনশিওর্ড মর্গেজের জন্য যে রুল যেটা আছে সেটাই গাইডলাইন 4.79 অথবা কন্ট্যাক্ট রেট প্লাস 2%, এটা যেটা হয় তাতে কোয়ালিফাই হবে। আর এতে এই জুনের 1 তারিখের আগে আমি একটা নাম্বার দিচ্ছি, সেটা হলো তার আগে বলে নেই যে এই নতুন রুলে একজন বড়োয়ার উইল লুজ 4.5% of their purchasing power. That's huge. Yes, 4.5% of the purchasing power একজন বড়োয়ার রেট কমে যাবে। তো আমরা এই হিসাবটাকে যদি নিয়ে আসি, এই মুহূর্তে যদি কেউ বাড়ি কিনতে চাই অর্থাৎ মে 30 তারিখ অবধি, 30 তারিখের আগ পর্যন্ত, এবং $1 মিলিয়ন যদি বাড়ির দাম হয় তাহলে তার যদি সব কিছু কোয়ালিফাই করে সে $800,000 মর্গেজ ধরলাম কোয়ালিফাই করলো, ঠিক আছে, এবং 20% ডাউন পেমেন্ট দিলে $800,000 কোয়ালিফাই করলো। এইটা মের 30 তারিখ পর্যন্ত। ঠিক একই ব্যক্তি 20% ডাউন পেমেন্ট ইজ মাস্ট uninsured mortgage, correct, এবং সে ওই 20% ডাউন পেমেন্ট দিবে। আচ্ছা, তো জুনের 1 তারিখ থেকে তার পারচেস পাওয়ার 4.5% ড্রপ করবে, কমে যাবে। আচ্ছা, তো $800,000 জায়গায় সে তখন কিনতে পারবে, তার মর্গেজ কিনতে পারবে না, তার মর্গেজ কোয়ালিফাই করবে ওনলি $764,000. that means so let's do the $36,000, $36,000 a difference. Right. So যেটা দাঁড়াবে সেটা হলো due to this stress test, buyer will lose their purchasing power by 4.5%. In average, median buyer will their purchasing power will decrease by $30,000 to $35,000. অর্থাৎ তার মানে হলো, আমি যদি এইভাবে ধরে নিই যে ইদার আমাকে কম প্রাইসের বাড়িতে চলে আসতে হবে, আমি 1 মিলিয়নের বাড়ি কেনার জন্য অ্যাফোর্ডেবিলিটি আমার থাকবে না, ওর আমার ইনকামটাকে বাড়াতে হবে। 1 মিলিয়নের বাড়ি যদি আমি কিনতে চাই তাহলে ইদার আমার ইনকাম, ইদার না, অ্যাকচুয়ালি ইনকামই শুধুমাত্র বাড়ানো সম্ভব। এই দুটো ভাবে কম্পেনসেট করা সম্ভব। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি দুইভাবে করা যেতে পারে। একটা হলো যে ইনকাম অ্যাকচুয়ালি বাড়ানো তো সম্ভব না, কারেক্ট, কারণ যে ব্যক্তিটি আমরা যার ধরলাম যে ব্যক্তিটি 30 তারিখের আগে বাড়িটা কিনছিলেন, তিনি যদি 30 তারিখের পরে কিনতে যান তার তো ইনকামের চেঞ্জ হচ্ছে না। তাকে যেটা করতে হবে সেটা হলো তাকে ডাউন পেমেন্টটা নিয়ে আসতে হবে, তাকে $35,000 to $36,000 মোর মানি তাকে নিয়ে আসতে হবে টু ইনজেক্ট $35,000 more to inject to get the same price of house. এখন হাউস প্রাইস তো এই মুহূর্তে চেঞ্জ না, যেটা আছে সেটাই আছে। রাইট, এখন যেটা হবে সেটা হলো যে তাকে কোনো সোর্স থেকে তাকে মোর ডাউন পেমেন্ট নিয়ে আসতে হবে এই গ্যাপটাকে পূরণ করার জন্য। বুঝতে পেরেছি। না, ইট হেল্পস ইনফ্যাক্ট প্র্যাকটিক্যালি গ্যাপটা বোঝা গেল যে প্রবলেমটা কোথায় হচ্ছে। $1 মিলিয়ন ধরলে 36,000 ইজ নট এ ম্যাটার অফ জোক। সো 4.5% শুনতে ছোট শোনালেও $36,000 একজন $1 মিলিয়ন বাড়ি কেনার জন্য অ্যারেঞ্জ করা ইজ ভেরি টাফ জব। অবশ্যই এটা যে ফার্স্ট টাইম যারা বায়ার তাদেরকে তো দে হ্যাভ টু অ্যাকুমুলেট ফান্ড। আমরা ওটাতেও আসবো ডিটেলসে। দর্শক, সময় হলো একটা ছোট্ট বিরতিতে যাবার জন্যে। আমরা ফিরে আসবার পরে মিস্টার আহমেদের কাছে থেকে বাকি প্রশ্নের উত্তর শুনবো, সঙ্গে থাকুন।